হ্যালো, am I audible? শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা। আপাতত তিনজন আছে, শুভাঙ্গী, অদ্রিতা, সায়ন্তী। তোরা তিনজনেই কি সেম কলেজ থেকে? হ্যালো, অদ্রিতা? স্যার আমি আর সায়ন্তী সেম কলেজ। বেথুন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাই তো? গুড। তোরা ফার্স্ট ইয়ার, তাই তো? হ্যাঁ স্যার। ফার্স্ট ইয়ার, ওকে। আর অদ্রিতা? হ্যালো, অদ্রিতা? আচ্ছা, রেসপন্ড করছে না, হয়তো শুনতে পাচ্ছে না বা কোথাও চলে গেছে। ঠিক আছে, তোরা ফিজিক্স মেজরের ছাত্রী, তাই তো? হ্যাঁ স্যার। হুম, কুল। তোদের এক্সাম কবে হবে মোটামুটি একটা এস্টিমেট? স্যার এখনো তো কিছু জানি না তেমন। আচ্ছা, ঠিক আছে। দেখ, স্ক্রিনটা কি দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। স্ক্রিনটা দেখতে পাচ্ছিস, তাই তো? ওকে। আচ্ছা, সিলেবাসটা তোরা পেয়েছিস হাতে? আগে সেটা বল আমার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এই সেমিস্টারে আমি আর অনিশ, অনিশ এখানে প্রেজেন্ট আছে। অনিশ, একবার শোনা যাচ্ছে আমার কথা? হাই বলে দে একবার। হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো এভরিবডি। ঠিক আছে, অনিশ স্যারও আমরা দুজনে মিলে এই কোর্সটা পুরো পড়াবো। ক্যালকুলাস, জিওমেট্রি আর ভেক্টর অ্যানালিসিস, ম্যাথ মাইনর, সেম ওয়ান। ঠিক আছে। তো বেসিক্যালি সিলেবাসটা যদি একবার দেখে থাকিস জিনিসটা, তিনটে মডিউল আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এটা কি ক্যালকুলাস কভার করছে, ক্যালকুলাসের বেসিক্যালি অ্যাপ্লিকেশন পার্টগুলো। ঠিক আছে, ডিফারেন্সিবিলিটি অফ আ পয়েন্ট, লেবনিজ রুল, তার বিভিন্ন টাইপের অঙ্ক করা, পাতিকতা জাস্ট অঙ্ক করা জিনিসটা, কিছু কিছু ডেরিভেশন ফর্মুলা মনে রাখো, কিছু স্টেপ মনে রাখো, কিছু ট্রিক মনে রাখো, অঙ্কটাকে করো। ঠিক আছে, এইটা হচ্ছে এই ক্যালকুলাস পার্টের জিনিসপত্রগুলোতে দেখ, রিডাকশন ফর্মুলা এগুলো আছে। এই গ্রুপ এটা এই গ্রুপ এটা অনিশ স্যার নেবে, এই যে লেখাই আছে, অনিশ স্যার নেবে পুরোটা একদম। ঠিক আছে, ক্যালকুলাস পার্টটা ও সব বই টই এগুলো সব বলে দেবে, জিনিসটা ওর যেদিনকে ক্লাস হবে। গ্রুপ বি তে আছে জিওমেট্রি। জিওমেট্রি দুজনে মিলে পড়াবো আমরা। দুজনে মিলে পড়াবো, আর এই ভেক্টর অ্যানালিসিস পার্টটা পুরোটা আমি পড়াবো। ঠিক আছে, তো বেসিক্যালি আমি শুরু করব ওই ভেক্টর অ্যানালিসিস দিয়ে জিনিসটা। যেহেতু তোরা ফিজিক্সের ছাত্রী, তোরা ভেক্টরটা আমি মনে করি আমার থেকেও ভালো বুঝবি জিনিসটা, বাট আমার যতটুকু বুদ্ধি আছে সেই বুদ্ধি দিয়ে পড়ানোর চেষ্টা করব, বা যতটা যাই বলা যায় জিনিসপত্রগুলোকে, অ্যাপ্লিকেশনগুলোকে, দ্য রিগোরাস ম্যাথমেটিক্যাল ওয়ে অ্যান্ড ওয়াই দ্য ফর্মুলা থিওরেম হোয়াট ডাজ ইট রিপ্রেজেন্ট, আমি সেরকমভাবেই বলার চেষ্টা করবো জিনিসপত্র। জাস্ট অঙ্ক করে বেরিয়ে যাব এরকম না জিনিসটা, তার একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন আমি সবসময় দেওয়ার চেষ্টা করে থাকি অঙ্ক করার সময়। ঠিক আছে, তো এটা এন্টার সিলেবাসটা। সিলেবাস সম্বন্ধে কারোর কোনো আর প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? আশা করছি নেই, সেই ধরেই আমি এগোচ্ছি। তাহলে সিলেবাসটা সবার কাছে ক্লিয়ার হলো জিনিসটা। তাহলে ফার্স্ট মডিউলটা অনিশ স্যার পড়াবে, সেকেন্ড মডিউলটা জিওমেট্রি আমি আর ও মিলে পড়াবো। হয়তো ও প্রথম রোটেশন, ট্রান্সলেশন এগুলো পড়িয়ে দেবে, তারপর আমি স্পিয়ার, সিলিন্ড্রিক্যাল সারফেস, তারপরে ওই কনিক সেকশন, সিলিন্ডার, ইলিপসয়েড, হাইপারবলয়েড, এই সবগুলো আমি পড়াবো জিনিসটা। এবার এইখানেও কিন্তু প্রচুর অঙ্ক করতে হবে। ঠিক আছে, এবার বইয়ের ব্যাপারে ক্যালকুলাসটা হয়তো লেখা আছে কি বই ফলো করা হবে। জিওমেট্রি যেটা আমি সাজেস্ট করব, ক্যালকাটা ইউনিভার্সিটির একটা বই আছে, ঘোষ চক্রবর্তী, খুব ফেমাস বই একটা। ঘোষ চক্রবর্তীটা পারলে কিনে নিস, ওখান থেকে মোটামুটি অঙ্ক করবার, ওর বাইরে কিছু অঙ্ক আসবেও না পরীক্ষাতে। আর ভেক্টর অ্যানালিসিসের জন্য আমি একটি বই ফলো করি, মানে আমি নিজে ওটা পড়েছিলাম, নাম শুনেছিস কিনা জানি না। স্পাইজেলের একটা বই হয়, মুরের প্রবাবলি লেখা। ঠিক আছে, স্পাইজেলের বইটা আমি ফলো করি, এবং খুব সুন্দরভাবে স্পাইজেলের বইটা খুব কম্প্যাক্ট ভাবে লেখা আছে, এবং যথেষ্ট পরিমাণে অঙ্ক দেওয়া আছে, তো আমি সেই বইটা থেকেই করব।
স্পাইরাল আরও কিছু এক্সট্রা মেটেরিয়াল লাগলে সেটা টাইম টু টাইম আমি বলতে থাকবো। মেনলি আমার ক্লাস নোটসটাই এনাফ, ভালো করে পড়বি, বাট আমি এনকারেজ করি যে বইটা ভালো করে পড়ার জন্য, তাহলে ফান্ডামেন্টাল আরও বেশি ক্লিয়ার হয় এবং সাবজেক্টের প্রতি ইন্টারেস্টটা আরও ভালো তৈরি হয়। এখনকার দিনে তো সবাই শুধু ওই জাস্ট নোট পড়বো, স্যাটা স্যাট অঙ্ক যে কটা নোটে লেখা আছে স্যাট স্যাট প্র্যাকটিস করে নেবো, নিয়ে একটু গাঁতিয়ে নেবো, পরীক্ষায় নম্বর পেয়ে যাবো। এইটা করলে হয়তো নম্বর টম্বর পেয়ে যাবি, কিন্তু ফান্ডামেন্টালটা ক্লিয়ার হবে যতক্ষণ তুই একটু বইটা পড়বি, সময় দিবি, ভাববি, ভিজুয়ালাইজ করবি যে অ্যাকচুয়ালি কি হচ্ছে জিনিসটা, তখনই মাথাটা পরিষ্কার হবে জিনিসটা এবং ভালো লাগবে জিনিসটা পড়তে। নাহলে ওই গদের অঙ্ক মুখস্থ করবি, হুড়ুর করে মুখস্থ মানে জাস্ট প্র্যাকটিস করবি, প্র্যাকটিস করা হলো, চর্চা হয়ে গেল, চলো পরীক্ষায় গিয়ে নামিয়ে চলে আসা হলো। বাট আমি চাই বোঝ ব্যাপারগুলোকে, যেহেতু তোরা ফিজিক্সের স্টুডেন্ট, তোদেরকে এগুলো অ্যাপ্লাই করতে হবে। যতক্ষণ না ফান্ডামেন্টালটা পুরো ক্লিয়ার হচ্ছে জিনিসটা, তোদের কাজে অ্যাপ্লাই হয়তো করে দিবি, ডিরাইভ করে দিবি, বাট কেন করছিস কি জন্য করছিস সেটা ক্লিয়ার হবে না। ওই জন্য বলছি সময় দিয়ে পড়বি, ভাববি জিনিসটাকে, আর বই পড়ার চেষ্টা করবি। অঙ্ক প্র্যাকটিস তো আছেই জিনিসটা। ঠিক আছে, তাহলে তিনটে মডিউল আমি বলে দিলাম, ক্যালকুলাস, জিওমেট্রি, ভেক্টর অ্যানালিসিস। আমি ভেক্টর অ্যানালিসিসটা দিয়ে শুরু করব। ঠিক আছে, এবার রেফারেন্স বুকেতে ক্যালকুলাসে অ্যাপোস্টল লেখাই আছে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে চ্যাটার্জি বিকে পাল আছে, ইন্টিগ্রাল ক্যালকুলাস শান্তিনারায়ণ, আরও সব আছে, এগুলো অনিশ স্যার সব বলে দেবে। ভেক্টর অ্যানালিসিসে এই যে চক্রবর্তী ঘোষ আছে, স্পেকট্রালিসের একটা বই এখানে অ্যাড করে দিই আমি জিনিসটা। এটা হচ্ছে স্পাইজেলের ভেক্টর অ্যানালিসিসটা, স্পাইজেল এটা পিডিএফ অ্যাভেলেবেল, চাইলেই ডাউনলোড করে নিতে পারিস। স্পাইজেলের ভেক্টর অ্যানালিসিসটা সেখান থেকে ফলো করতে পারিস, খুবই ভালো। ঠিক আছে, নোট কি দেওয়া আছে, ওল্ডার এত নট ম্যাটারি দ্য রেফারেন্স বুক। ঠিক আছে, তো গ্রুপে জয়েন হয়ে যাস। আচ্ছা, শেয়ার করিস বাকি সবার সাথে, এই কোর্সটা আমরা দুজনে পড়াবো বন্ধু বান্ধবদের মধ্যে, দেখ ভালো লাগে কিনা জিনিসটা। তারপরে শেয়ার করিস যে হ্যাঁ দুটো দাদা পড়ায়, তারাও ইয়াং রিসার্চার, তারা জিনিসপত্রগুলোকে ভিজুয়ালি ভাবানোর চেষ্টা করে, অঙ্ক প্র্যাকটিস করায় বেশি করে, মানে যেটা দরকার অ্যাকচুয়ালি, শুধু নম্বর পাওয়া না, তোদেরকে হায়ার স্টাডিজের জন্য রেডি করা। দুটোই, নম্বর তো পেতেই হবে, তার সাথে সাথে হায়ার স্টাডিজের জন্য রেডি করা জিনিসটাই। শুধু নম্বর পাওয়ার প্রিন্সিপালে আমরা খুব একটা চলি না, বোথ কনসেপচুয়াল ক্লিয়ারেন্স অ্যাজ ওয়েল অ্যাজ নম্বর পাওয়া, দুই জিনিসটাই আমাদের লাগবে। আর কনসেপচুয়াল ক্ল্যারিটিটাকে বেশি ইম্পর্টেন্স আমরা দিই। তো যদি ভাল লাগে, সব কিছু ঠিকঠাক লাগে আর পড়ার ইচ্ছা থাকে, তো অপূর্বকে হোয়াটসঅ্যাপ করতে পারিস বা কল করতে পারিস, নিয়ে বলতে পারিস যে আমরা ইন্টারেস্টেড, আমরা কোর্সটা কন্টিনিউ করব, আমরা কোর্সটা পুরোটা পড়বো। এবং বন্ধু বান্ধবরাও কেউ পড়তে চাইলে ডিরেক্ট অপূর্বকে মেসেজ মেসেজ করতে বলি। ক্লিয়ার? তাহলে ইন্ট্রোডাকশনটা পুরোটা ব্যাপারটা, এনি ডাউট, এনি কোয়েশ্চেন? আর আমি না চাইবো স্যার। কিন্তু ক্লাসে সবাই ইন্টারঅ্যাক্ট করুক, ঠিক আছে? এই যেখানে অদ্রিতা সরকার, আচ্ছা এই তো ইন্টারঅ্যাক্টিভ কিছু করছে না। হ্যালো অদ্রিতা, শোনা যাচ্ছে কিছু কথা আমার, নাকি জয়েন করে গেছে শুধু? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি তখন প্রথমে জিজ্ঞেস করলাম তখন আর সাড়া পেলাম না আপনার। আপনার কোন কলেজ? স্কটিশ স্যার। ও বাবা, বাহ, ভালো। বাড়ি কোথায়, কলকাতার দিকেই? না, কৃষ্ণনগর। কৃষ্ণনগর। হ্যাঁ, মানে তুই কলকাতাতে এসে মানে পিজি বা কিছুতে থাকছিস? হ্যাঁ, হোস্টেলে। ও, স্কটিশের হোস্টেল আছে, বা ভালো। আরেকজন জয়েন কর। হোস্টেল না, আমি অন্য একটা হোস্টেল। আচ্ছা, তুইও ফিজিক্স অনার্সেরই তো? হ্যাঁ। ওকে, নাইস। ফিজিক্স অনার্স পড়তে কেমন লাগছে? ভালোই। ভালোই লাগছে না? ঠিক আছে, হায়ার স্টাডি করার ইচ্ছা আছে? দেখি, পিএইচডিটা করি, তারপর সেটা আছে। আচ্ছা, ওই জন্য বলি ভালো করে সাবজেক্টটা পড়, দেখবি ইচ্ছাটা আরো প্রবল হবে। হ্যাঁ, পড়ার ইচ্ছা আছে। এই যে শুভাঙ্গী, তোমার কি হায়ার স্টাডি করার ইচ্ছা আছে? হ্যাঁ স্যার, ইচ্ছা আছে। ইচ্ছা আছে তাই তো? মানে হ্যাঁ। কিছু কিছু হায়ার স্টাডিজ এক্সাম হয়, জানা আছে নিশ্চয়ই, জ্যাম, টিএফআর হ্যাঁ, এসব। জ্যামটা দেওয়ার তো খুবই ইচ্ছা আছে। হ্যাঁ, জিনিসটা তো অনেক রকম এন্ট্রান্সের জন্য আমাদের এই মিশন ফিজিক্সে পড়ানো হয়। ইভেন আমাদের যারা ফ্যাকাল্টি মোস্টলি তারা টিএফআর এ আছে, কেউ কি আইআইটি আছে, আইএসসি তে আছে, বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গায় আছে। তো ওরা ক্লিয়ার করে এসছে, ওরা জানে যে কি পড়তে লাগবে কি পড়তে লাগবে না। ঠিক আছে, তো ভালো করে পড়। ইভেন এই জ্যাম বা যত সব কোশ্চেন মানে এই পরীক্ষাগুলো আছে, তোদের আই থিঙ্ক ফিজিক্সের পেপারে তো এই ভেক্টর ক্যালকুলাস এসব থেকে প্রশ্ন থাকে আমার যতদূর মনে হয়। ঠিক আছে, অনিশ জানিস কি এদের থাকে কিনা ফিজিক্সেতে, এদের জ্যাম ট্যাম এক্সামগুলোতে ভেক্টর ক্যালকুলাস এসব? হ্যাঁ, জ্যামে তো ফিজিক্সে মানে ক্যালকুলাস ভেক্টর এগুলোর থেকে ভালোই অঙ্ক থাকে। হুম,
আর না, জ্যামে না, কিন্তু পরে বোধহয় সিএসআই আর নেট পেতে হ্যাঁ, বোধহয় ওই সিএসআই এটা তো অ্যাডভান্স থাকবেই, বলেছে। ওতে লাগবেই হ্যাঁ, ওখানে জিনিসটা, আবার গ্রুপ থিওরি ফুপ থিওরিও থাকে। সবই থাকবে ওখানে। ওই জন্যই ম্যাথ মাইনারটা যারা মানে ঠিক করে পড়বে না, পরে গিয়ে মাস্টার্সের পর দেখবে চলো একটা সিএসআই এর নেট ফেট দিতে হবে, যা বাবা এসব কোত্থেকে এত অঙ্ক দিয়ে দিচ্ছে, গ্রুপ থিওরি ফিফ থিওরি, তখনই গিয়ে সমস্যাটা হয়। তো যারা ভালো করে ঠিকঠাক করে এই জিনিসটা পড়বে তখন গিয়ে তাদের অসুবিধা হবে না, তখন ব্যাপারটা সহজ লাগবে। এই হচ্ছে ব্যাপার, ওই জন্য ভালো করে পড়ে রাখতে হবে, পরে কাজে আসবে অনেক সুন্দরভাবে। ঠিক আছে, চলো, অনেকভাবে ইন্ট্রোডাকশন ডিসক্রিপশন দেওয়া হয়ে গেছে, তাহলে আমি ভেক্টর অ্যানালিসিস থেকে শুরু করি। ঠিক আছে। আচ্ছা, আমার হাতের লেখা না বুঝতে পারলে আমাকে দাঁড় করিয়ে বলবে, আমার হাতের লেখা অত্যন্ত খারাপ। ঠিক আছে। সো গ্রুপ সির মডিউলটা কি লেখা আছে? ভেক্টর অ্যানালিসিস। এবার ভেক্টর অ্যানালিসিস এরা প্রথমেই লিখে দিয়েছে যে পড়াতে হবে কোত্থেকে না, ট্রিপল প্রোডাক্ট, কি কি বেশ ছিল ভেক্টর অ্যানালিসিসে জিনিসটা, একবার দেখি। ঠিক আছে, এরা তো প্রথমেই বলে দিয়েছে যে ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ইকুয়েশনস, অ্যাপ্লিকেশনস টু জিওমেট্রি মেকানিক্স, concurrent forces, theory of couples, system of parallel forces, introduction to vector function, operations with vector value, blah blah blah, এত এত আছে, differentiation মানে vector calculus টা লাস্টে আছে, differentiation integration of vector function of one variable। আচ্ছা, তাহলে প্রথমে আগে স্কেলার ভেক্টর এসব কিছু বলেনি, ডিরেক্ট ট্রিপল প্রোডাক্টে ঢুকে গেছে। ঠিক আছে, তোরা কি সব ভালো করে ভেক্টরের বেসিক জিনিসপত্র জানা আছে? স্যার মোটামুটি তো জানি, একটু একটু ভুলেও গেছি। আচ্ছা, ঠিক আছে। তো এই যে ভেক্টর অ্যানালিসিসটা, এই পার্টটা আমি কেন পড়বো? ভেক্টর অ্যানালিসিসটা আমি কেন পড়বো? নিশ্চয়ই তো কিছু কারণ আছে, তাই জন্য তো ম্যাথমেটিশিয়ানরা বের করেছিল যে ভেক্টর জিনিসটা পড়তে হবে। মানে কোন জিনিসটা পারছিল না প্রিভিয়াস জিনিস, যেটা অর্ডিনারি অ্যালজেব্রা পারছিল না করতে? এলিমেন্টারি অ্যালজেব্রা তো নাম্বারস নিয়ে ভালো করে ডিল করে বেরিয়ে যাবে জিনিসটা, বাট আমরা থাকি কিসে? থ্রি ডাইমেনশনাল ওয়ার্ল্ড, হ্যাঁ কি না? হ্যাঁ। সো যখনই আমাদের কোনো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন বানাতে হবে, ইট উইল ইনভলভ ফোর্স, ভেলোসিটি, তাই তো? আর এই কোয়ান্টিটি গুলোর কি আছে? এক ম্যাগনিটিউড, দুই ডিরেকশন, তাই তো? এবার এই দুটোকে একসাথে স্টাডি করার জন্য আমাকে একটা কিছু বের করতে হবে, যেটা এই দুটোকেই হ্যান্ডেল করতে হবে। সেখানেই আসে ভেক্টর অ্যানালিসিস। ঠিক আছে,
আর ইভেন আর একটা জিনিস দেখতে পারবি, আমাদের যত নেচারের ইকুয়েশন আছে মোস্ট অফ দ্য কিন্তু ভেক্টর ইকুয়েশন, হ্যাঁ কি না? ফোর্সের ইকুয়েশন কি? এফ ইজ ইকুয়াল টু এম ডট এ। এম এ, তাই তো? তাহলে এটা কি মানে ফোর্সটা কি, ভেক্টর না স্কেলার? ভেক্টর। অ্যাক্সেলারেশন কি? ভেক্টর। So basically this involves a vector algebra. So without vector analysis this equation has no meaning, right? হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। Similarly momentum P is equal to mv, electric field, magnetic field, they all are vector analysis, হ্যাঁ কি না? তাহলে আমাদের চারপাশটা ইভেন নেচার সবকিছু that involves only vector only, right? হ্যাঁ। তাহলে আমাদের ভেক্টরের অ্যাপ্লিকেশন সব জায়গায়, ফর এক্সাম্পল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল, রোবোটিক্স, কম্পিউটার গ্রাফিক্স। আমি এখন কম্পিউটারের লোক হয়ে গেছি, তো আমি যখন গ্রাফিক্স, কম্পিউটার ভিশন এইসব নিয়ে কাজ করি, পুরোটাই ভেক্টর ম্যানিপুলেশনের খেলা। আমি একটা শেপ বানাবো, আমি শেপটার এখানটা একটা খাঁজ তৈরি করব, কতটা খাঁজ তৈরি করব, বা এইখানে ভালজটা কতটা হবে, পুরোটাই ভেক্টর ম্যানিপুলেশন। ঠিক আছে? তো ভেক্টর আমাদের সব জায়গায়, পৃথিবী যতই এগোক, টেকনোলজিক্যালি যতই অ্যাডভান্স হোক, ভেক্টর আমাদের লাগবেই সব জায়গাতে। ঠিক আছে? ফর এক্সাম্পল অগমেন্টেড রিয়েলিটি, 3D গ্রাফিক, সব জায়গাতে ভেক্টর। ঠিক আছে? যেখানে যেখানে পজিশন, ডিরেকশন এসব আছে। ওকে। আর ভেক্টর অ্যানালিসিসের ওপরই আই ক্যান সে সামথিং, মানে কিছু কিছু সাবজেক্ট, ফর এক্সাম্পল ধর ইলেকট্রোম্যাগনেটিজম, টেন্সার অ্যানালিসিস, এগুলোর ওপরই ফাউন্ডেশন। ঠিক আছে? তাহলে এবার আমি একদম প্রপার কোর্সে ঢুকি। স্কেলার্স, স্কেলার কি পড়েছিস তো? স্কেলার কাকে বলে? যেটা শুধু ম্যাগনিটিউড থাকে ওটা তো স্কেলার কোয়ান্টিটি হয়। এক্স্যাক্টলি। এক্সাম্পল? এক্সাম্পল? হেই একটা এক্সাম্পল দে স্কেলারে তাড়াতাড়ি। মাস। মাস। আর কিছু? আর ডিস্টেন্স। চার্জ। চার্জ হবে। ডিস্টেন্স, মাস আর ডিস্টেন্স, সিম্পল। হ্যাঁ হ্যাঁ। ভেক্টর কি একটু আগে বলেছি, ডিরেকশন আছে যেটা। হ্যাঁ ম্যাগনিটিউড ম্যাগনিটিউড। অ্যান্ড ডিরেকশন। এক্সাম্পল? ওয়েট। হ্যাঁ, ওয়েট। ওয়েট, ফোর্স। ফোর্স, ভেলোসিটি। হ্যাঁ। সবার আগে এটা মাথায় আসা উচিত, ভেলোসিটি। সো বেসিক্যালি দুটো ধর পয়েন্ট দিয়েছে। দিস মে বি রিপ্রেজেন্টেড এট এ ভেক্টর। রিপ্রেজেন্ট কি করে করে? এরম ভাবে। ঠিক আছে? একটা লেন্থ আছে ফিক্সড, তার সাথে একটা ডিরেকশন আছে, হ্যাঁ কি না? হ্যাঁ। ওকে। ভেক্টর অ্যালজেব্রা জিনিসপত্র জানা আছে? ইকুয়ালিটি অফ ভেক্টরস কি, ইউনিট ভেক্টর কি, এগুলো? হ্যাঁ হ্যাঁ। আর আরেকজন রেসপন্স করছে না কেন? আছে ক্লাসে এখনো?
অদ্রিতা, হ্যাঁ স্যার, হ্যাঁ সব জানা আছে? হ্যাঁ আছে মোটামুটি। ঠিক আছে। জিনিসটা স্কেলার ফিল্ড, ভেক্টর ফিল্ড জানিস? হ্যাঁ ওটা এখনই পড়াচ্ছিল, মোটামুটি জানি। আচ্ছা, ইউনিট ভেক্টর কি? ইউনিট ভেক্টর হচ্ছে ওই যে ম্যাগনিটিউড বাই কি যেন করে, ওইটা করে যেটা আসে, আর ভুলে গেলাম। আরে ইউনিট ভেক্টর ইজ আ ভেক্টর হ্যাভিং ইউনিট ম্যাগনিটিউড। উফ, হ্যাঁ হ্যাঁ। মুখস্থ করতেই হয় জিনিসপত্রগুলোকে। Vector having unit magnitude. If A is a vector with magnitude A not equal to 0, then the vector by modulus of A is, আচ্ছা, magnitude of a vector কি করে বের করতে হয় জানিস তো? হ্যাঁ ওটার রুট ওভার করতে হবে। হ্যাঁ, আর রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টরস i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ, এগুলো সব জানা জিনিস, আমার বলার কিছুই নেই। তাই তো, এক্স অ্যাক্সিস বরাবরটাকে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবরটাকে জে ক্যাপ, জেড অ্যাক্সিস বরাবরটাকে আমি কে ক্যাপ বলবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটা ভেক্টরকে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, হ্যাঁ কি না? হ্যাঁ তিনটে কম্পোনেন্ট হয়তো, ধরো একটা ভেক্টর এ ভেক্টর, ঠিক আছে, ওটা কিরম ভাবে রিপ্রেজেন্ট করা যায়, ধর এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ, এরম ভাবে রিপ্রেজেন্ট করা যায়। আর এই ম্যাগনিটিউডটা কত হবে জিনিসটা এখানে, এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস এ থ্রি স্কোয়ার, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে যদি একটা পজিশন ভেক্টর ফ্রম দি অরিজিন টু দ্য পয়েন্ট এক্স ওয়াই জেড, ঠিক আছে, তোকে বললো এ পজিশন ভেক্টর আর ফ্রম দি অরিজিন টু দ্য পয়েন্ট এক্স ওয়াই জেড, তাহলে এটাকে কিভাবে লিখতে পারবো আমি, আর ইজ ইকুয়াল টু, বল রে, এক্স মাইনাস জিরো আই ক্যাপ, ওরকম ভাবে লিখবো তো। এক্স্যাক্টলি, তাহলে কি হবে ব্যাপারটা একবার বল না, এক্স আই ক্যাপ, হ্যাঁ এক্স আই ওয়াই ক্যাপ জে ওয়াই ক্যাপ, ক্যাপ জেড কে জেড কে ক্যাপ, ঠিক আছে, আর এর ম্যাগনিটিউডটা কত, আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ভেরি গুড। আচ্ছা, ইকুয়ালিটি অফ ভেক্টর জানা আছে, যখন ম্যাগনিটিউড তার সাথে দুটো ডিরেকশনও সেম হবে তখনই দুটো ভেক্টরকে আমি ইকুয়াল বলবো, হ্যাঁ কি না? হ্যাঁ ওকে, স্কেলার ফিল্ড আর ভেক্টর ফিল্ড বললি পড়িয়েছে, কে পড়িয়েছে? মানে ফিজিক্সে পড়িয়েছিল আমাদের ক্লাসে। বল স্কেলার ফিল্ডের ডেফিনেশন। আজ কি পড়িয়েছি ওটা ঠিক ডেফিনেশনটা জানি না, কিন্তু গ্র্যাড ফাই দিয়ে যে ক্যালকুলেশন গুলো করিয়েছি ওগুলো বুঝতে পেরেছি। ধর একটা পয়েন্ট আছে স্পেসে সে এক্স ওয়াই জেড, হ্যাঁ ঠিক আছে, ইন আ রিজিয়ন আর, ঠিক আছে, তাহলে এটার করেসপন্ড করে একটা নাম্বার বা স্কেলার যেটাকে রিপ্রেজেন্ট করা হবে
phi of x comma y comma z. So it is a scalar function of position. এটা তো একটা পজিশন, এটা তো একটা পজিশন, এটাকে কি বলবো? দেন স্কেলার ফাংশন অফ পজিশন বা স্কেলার পয়েন্ট ফাংশন, and we say that scalar field phi has been defined in R. এক্সাম্পল কি হতে পারে? phi দিয়ে রিপ্রেজেন্ট করলে হবে, একটা এক্সাম্পল ভাবতে হবে তো। ধর একটা পয়েন্ট, এই ঘরটা, যে ঘরটার মধ্যে বসে আছিস তার, সেটা তো পয়েন্ট দিয়ে কনস্টিটিউট হয়েছে জিনিসটা, অজস্র পয়েন্ট। তো প্রতিটা পয়েন্টে টেম্পারেচার আছে, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে ফাই অফ দোজ পয়েন্ট, ফাই অফ, ধর ঘরের কোনটা আমি বলছি, একদম ঘরের কোনটা, ধর এটা আছে x1 y1 z1, ঠিক আছে, বা কোণের একটু ওপরটা করে জিনিসটা, সেইখানে একটা টেম্পারেচার ভ্যালু দিল টি। সো ইটস আ স্কেলার ফিল্ড, হ্যাঁ কি না? একটা স্কেলার ভ্যালু দিচ্ছে, ঠিক আছে, because it corresponds to a number. When this phi function will correspond to a number, it will be a scalar function of position or scalar point function. So এটাকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করা যায়, ধর কোন একটা কিছু ফেনোমেনন phi xyz, xyz টা পজিশন, সেটা বলছে কিনা এরকম ভাবে ডিফাইন x কিউব y মাইনাস z স্কোয়ার, তো ইট ইজ আ স্কেলার ফিল্ড। Scalar field. So a scalar field is independent of time and it is called stationary or steady state scalar field. When a scalar field is independent of time, it is called a stationary or steady state scalar field. Vector field কি বোঝা গেল তো পুরো স্কেলার ফিল্ডের ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, ভেক্টর ফিল্ড কি? ওই তো সেম, এক্স ওয়াই জেড একটা পয়েন্ট আছে, স্কেলার ফিল্ডে কি বলেছি, ইচ পয়েন্ট করেসপন্ড টু আ নাম্বার, এখানে ইচ পয়েন্ট করেসপন্ড টু আ ভেক্টর। হ্যাঁ। Then V is called a vector function of position or vector points function, and we say that the vector field V has been defined in R. তাহলে V টাকে কি বলবো? Vector point function, and we say that a vector field V has been defined on R. ঠিক আছে, এক্সাম্পল কি হতে পারে? ধর একটা পয়েন্ট আছে একটা মুভিং ফ্লুইডে, একটা পাইপ দিয়ে জল বইছে, তার ওখানে একটা পয়েন্ট এক্স ওয়াই জেড, ফ্লুইডটা কিন্তু মুভ করছে জিনিসটা, সো ইট করেসপন্ডস টু আ ডিরেকশন দ্যাট ইজ আ ভেক্টর, তাই তো, একটা সার্টেন টাইমেতে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। উইদিন আ মুভিং ফ্লুইড অ্যাট সার্টেন টাইম, ঠিক আছে। তো ভেক্টর, এই ভেক্টর ফিল্ডটাকে কিরকম ভাবে ডিফাইন করা যায়? ভি এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু, ফর এক্সাম্পল, এক্স ওয়াই স্কোয়ার, ডিরেকশন আছে আই ক্যাব মাইনাস লেটস সে 2y z কিউব j ক্যাব প্লাস লেটস সে z স্কোয়ার এক্স k ক্যাব, ঠিক আছে, এটা হচ্ছে একটা ভেক্টর ফিল্ড। এ ভেক্টর ফিল্ড which is independent of time, it is also called stationary or steady state vector field, ঠিক আছে, ক্লিয়ার জিনিসপত্রগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে আর বেশি ভেক্টর ঘাঁটাবো না, যা ইন্ট্রোডাক্টরি দেওয়া হয়ে গেছে, এবার আমাকে
সিলেবাসে ঢুকতে হবে। একটা অঙ্ক করাবো? একটা অঙ্ক ফঙ্ক হয়নি। আচ্ছা, ভেক্টরের অ্যাডিশন অ্যাসোসিয়েটিভ হয়, ভেক্টরের অ্যাডিশন কমিউটেটিভ হয়, এগুলো জানা আছে তো? মানে এ প্লাস বি করলে বি প্লাস এ হবে। অ্যাসোসিয়েটিভ কি? এ প্লাস ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, জানা আছে তো? হ্যাঁ, এগুলো তো পড়েছিলাম। আচ্ছা, তারপরে ওই ভেক্টর সব অ্যাড করলে ধর উম, ওই যে ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন, প্যারালেলোগ্রাম ল অফ অ্যাডিশন, ঠিক আছে? আর একটা কি ছিল, ডিরেকশন কোসাইন্স কি ছিল বলতো? হোয়াট আর ডিরেকশন কোসাইন? পড়বি পড়বি, বাড়িতে বই খুলে পড়বি, সব পড়েছিস এগুলো ভুলে গেছিস। ডিরেকশন কোসাইন সেই ডিরাইভ করতে দিত, একটা সেই ডেরিভেশন থাকতো না? ইউনিট ভেক্টরের ডিরেকশনটা থাকবে মাল্টিপ্লাই। হ্যাঁ, আর একটা সেই ডেরিভেশন দিত পরীক্ষায়, এই কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু ওয়ান। এই ডেরিভেশনটা কি কেউ করেছিস? হ্যাঁ, করেছি। হুম। আমার এটা মনে পড়ছে না। হুম। এই অঙ্কটা, determine the angles alpha beta gamma which the vector r makes with the positive directions of the coordinate axis and show that cos square alpha plus cos square beta plus cos square gamma is equal to 1, তাই তো? এই প্রুফটা করতে পারবি? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? আমি বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এ- শোনা যাচ্ছে। এই প্রুফটা করতে পারবি? কি নাম, অদ্রিতা, করতে পারবি প্রুফটা? কিউব নিয়ে করতে হবে তো? ইয়েস। হ্যাঁ, ধরি পয়েন্টটা পি, এক্স ওয়াই জেড, ঠিক আছে? এটার ম্যাগনিটিউড আমি ধরলাম আর। তো এটা কত কত করেছে, এক্স এর সাথে কত করেছে? আলফা, তাই তো? এবার ওয়াই এর সাথে কত করেছে? বিটা, এই ভেক্টরটা। জেড এর সাথে কত করেছে? গামা, এই তো জিনিসটা হয়েছে, তাই তো? এবার এটাতে কিউবটা কি করে কনস্ট্রাক্ট করতে হয় রে? হুম, হাউ দ্য কিউব ইজ বিং কনস্ট্রাক্টেড? ইয়ার, আমার যতদূর মনে হচ্ছে। এক্স ওয়াই প্লেনে কিউবটাকে ফর্ম করে এটাকে করতে হবে। এক্স্যাক্টলি।
এই রে, খুব বাজে একটা ড্রয়িং হচ্ছে জিনিসটা। যাই হোক, এরকম একটা কিউ ফর্ম করতে হবে। কিউ ফর্ম করে তার ওই যে কোসাইন অফ দ্যাট আলফা বের করবি, কস আলফা বের করবি, কস বিটা বের করবি, কস গামা বের করবি। ঠিক আছে, তিনটে ইয়ে করবি। আর আমরা কি জানি, মডুলাস অফ আর ইজ ইকুয়াল টু কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হবে, তাই তো? কস আলফা কস বিটা কস গামা বেরিয়ে গেল জিনিসটা। এবার তাদের স্কোয়ার করে দেখবি, স্কোয়ার করে দেখবি ওয়ান চলে আসছে। ঠিক আছে, বাড়িতে করতে পারবি, করবি। বাড়িতে করতে পারবি তো এটা? কিরে, সবই তো বলে দিলাম, একটা কিউ আঁকতে হবে। কিউ এঁকে কস আলফা কস বিটা কস গামা বের করতে হবে। ঠিক আছে, কস আলফাটা কিরাম বের করতে হবে জিনিসটা, কসের ফর্মুলা জানিস। কসের ফর্মুলা কি রে? কস কি করে বের করে? কে রে, কস কি করে বের করে ট্রিগনোমেট্রিতে? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে দিলে বেস বাই হাইপোটেনাস করে করতে হবে। বেস বাই হাইপোটেনিয়াস করতে হবে জিনিসটাতে। তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখানে ক্রিয়েট হবে। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা কিভাবে ক্রিয়েট করবে সেটা তোমাদের উপর ছাড়লাম, তোমরা ওটা ভাববে বাড়িতে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা অ্যাকচুয়ালি কিভাবে ক্রিয়েট হবে জিনিসটা, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন করে। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর কস আলফা কস বিটা কস গামা বের করে নিবি, ব্যাস, তারপরে হয়ে যাবে। তো এখানে মোট তিনটে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট করতে হবে বিভিন্ন বিভিন্ন প্লেনের জন্য। করে করবি, হয়ে যাবে জিনিসটা। আর না পারলে বলবি, আমি নেক্সট ক্লাসে সলভ করে দেবো। ওকে, অঙ্ক নিজেকে করতে হবে জিনিসটা, আই উইল জাস্ট গিভ ইউ হিন্ট। এই অঙ্কটা বললাম কারণ পরীক্ষা অনেকবার দিয়ে চলে আসে জিনিসপত্রগুলো। স্যার বলছি, আমি না আমি ওই ক্লাস 12 সেকশন সি পার্টটা অ্যাকচুয়ালি করেছিলাম। ওখানে মানে ভেক্টরস কোঅর্ডিনেট জিওমেট্রিটা ছিল না, আমি এলসিতে ওই জায়গাটা করেছিলাম। তো ম্যাথসে ভেক্টরের পার্টটা আমার ঠিক হয়নি। ফিজিক্সে যেটুকুন করেছি ওইটুকুনই হয়েছে। বাহ, অপূর্ব। মানে ওটা পড়িসই নি? অ্যাটেন্ড নয়, ঠিক আছে বললাম। না, আইএসসি তে তো এরকম মানে করা যায়। ওই ওই জন্য আহ, সেকশন সিটাই না করেছিলাম। না, আমারও আইএসসি বোর্ডই ছিল। আমারও তাই ছিল জিনিসটা। আমি ওই একই সেকশনটা থাকে, একটা এলপিপি থাকে, তাই তো? ওই হ্যাঁ এলপিপির হ্যাঁ একটা 6 নম্বর না কত নম্বর একটা অঙ্ক থাকে না, একটা না, ভুলে গেছি। ওটা ওই সেকশনটা পুরোটা 15 মার্কসের, আর এটাও 15 মার্কসের থাকে। তো আমি লাস্টের দিকে আর এগুলো শেষ করতে পারছিলাম না, তাই পুরো ওটাই করেছিলাম। হ্যাঁ, জেনারেলি সেটাই করে থাকে লোকজন। আমি একমাত্র আমার ক্লাসে ছিলাম যে ওই এলপিপি সেকশনটাকে করিনি। ঠিক আছে, আমি ওই ভেক্টর সেকশনটাই করেছিলাম, কারণ আমি দেখতাম যে এলপিপির অঙ্কগুলো খুব মানে ক্যালকুলেশন থাকে। তো ভেক্টরের অঙ্কগুলো দেখতাম অত ক্যালকুলেশন নেই, বুঝলাম, বুঝে ভিজুয়ালাইজ করলাম, ছবি টাঁকলাম, স্যাট স্যাট অঙ্ক হয়ে যাবে জিনিসটা। আমি হ্যাঁ, ওটা ওটা করেছিলাম। ছিল, বা লাস্টের দিকে এক্সারসাইজ গুলো অনেকগুলো ছিল, তাই হুম। ওটা তাড়াতাড়ি হয়ে গেছিল। কি সমস্যাটা হয় বলতো, শুধু ক্লাস 12-এর জন্য লোকজন ও এলপিটা করে নেবো, তাহলে ওই পার্টটা বাদ দিয়ে দিই, তাহলে আমার আর চাপ নেই। আরে ভাই, তারপরেই তো ভেক্টরটা লাগবে। তারপরে আমি যাই পড়তে যাই, ইঞ্জিনিয়ারিং পড়তে যাই, বেসিক সায়েন্স পড়তে যাই, যাই পড়তে যাই কেন, আমার তো সেখানেই ভেক্টরটা লাগবে। ওটা ছেড়ে দিয়ে চলে গেলে হবে? এটা কেউ বলে না ক্লাস 12-এ জিনিসটাকে। ঠিক আছে, যা অঙ্ক আছে আমি, হ্যাঁ, বারবার বলছি, অঙ্ক কিন্তু প্র্যাকটিস করতে হবে ভেক্টর অ্যানালিসিসে। অঙ্ক প্র্যাকটিস করার জন্য বই, ওই যে ঘোষ চক্রবর্তীর বইটা আছে, মাইতি ঘোষের বই আছে, পিডিএফ যদি চাস স্পাইজেলের পিডিএফটা ডাউনলোড করবি ভেক্টর অ্যানালিসিসের, এক্সারসাইজের অঙ্কগুলো করবি, দারুণ দারুণ অঙ্ক। ঠিক আছে, মজা পেয়ে যাবে অঙ্কগুলো করে জিনিসটা। ডাউট আসবে আমাকে বলবি, আমি সলভ করবো বসে বসে। বাট অঙ্কগুলো করতে হবে জিনিসটা টাইম ধরে। ঠিক আছে, ওই অঙ্কগুলো এত সুন্দর না, ফিজিক্সে অ্যাপ্লিকেশন আছে। স্পাইজেল বইটা খুব কম্প্যাক্ট ওয়েতে, খুব পাতলা বই কিন্তু খুব কম্প্যাক্ট ওয়েতে লেখা। ওই জন্য আমার খুব স্পাইজেল বইটা ভালো লাগে। আর ভালো ভালো অঙ্ক দেয়া আছে। এবং যত এই যে বইপত্র দেখিস, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির লোকজনের সব নেয়া, মোস্ট অফ দ্য জিনিস স্পাইজেল থেকে টোকা। তো স্পাইজেল একটা মাদার বুক, তো স্পাইজেলটা ফলো করাটাই বেটার। তো ওটা করো। ঠিক আছে। আর জানি না তোদের জেনারেলের জন্য আলাদা করে আবার একটা বই দেয় কিনা। আচ্ছা, ঠিক আছে। এবার আমি চলে যাব দি ডট অ্যান্ড দি ক্রস প্রোডাক্টে। কি অদ্রিতা, ওপরের গুলো কোনো প্রবলেম আছে এতদূর যা বললাম?
bad news. শুভাঙ্গীর বাড়ি কোথায়? সোদপুরে। ও আচ্ছা, তুই তো তাহলে মানে যাতায়াতই করতে পারিস আই গেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সোদপুরে একটি লোক আছে, আমি জানি না জানিস কিনা, আর একজন ফেমাস ইউটিউবার আছে এক্সপ্লোরার শিবাজি বলে, নাম শুনেছিস? না, মানে হয়তো কোনোদিন ভিডিও দেখেছি, ঠিক মনে পড়ছে না না। মানে ভ্রমণের ভিডিও করে। তো ওনার বাড়িও সোদপুরে। লোকটা বেশ ভালো লোক, বেশ সুন্দর সুন্দর ভিডিও ভিডিও করে, মানে ট্রাভেল ব্লগই করে এই জিনিসটা। হুম। তোদের ক্লাসে এবারে লোকজন কিরকম, মানে ব্যাচ স্ট্রেংথ কিরকম ফিজিক্স অনার্সে? এখনো 7-8 জন মতন আছে। ওকে। ডট আর স্কেলার প্রোডাক্ট, ঠিক আছে, দুটো ভেক্টর নেবো এ অ্যান্ড বি, ঠিক আছে, সেটা কিভাবে ডিনোট করবো ডট প্রোডাক্ট করার জন্য? বল রে। এ ডট বি, তাই তো? হ্যাঁ কি হ্যাঁ। না? is defined as the product of the magnitudes of a and b and the cosine of the angle theta between them, তাই তো? তাহলে a dot b is equal to কি হবে? এবি সাইন থিটা। a b sin theta, হ্যাঁ, সরি কস থিটা, ভুল করে বললাম। cos theta। থিটাটা কত থেকে কতর মধ্যে লাই করে? 0 থেকে পাই এর মধ্যে, ঠিক আছে। and এইটা কি না, স্কেলার, it will respond to a number not a vector। আচ্ছা, এখানেও কিছু কিছু ল হোল্ড করে, ফর এক্সাম্পল a ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ হয়, a ডট বি প্লাস সি ইজ ইকুয়াল টু a ডট বি প্লাস a ডট সি, দ্যাট ইজ এ ডিস্ট্রিবিউটিভ ল, ওপরেরটা কমিউটেটিভ ল, ঠিক আছে। আমার ধর যখন m ইন্টু a ডট বি লেখা হবে, সেটা আমি এরম ভাবে লিখতে পারি m a ডট বি, আবার a ডট এম বি, আবার a ডট বি m, where m is a scalar, ঠিক আছে, m is a scalar। 4 নম্বর কি জিনিসটা, i ডট জে কত হয়? কত হয়? পড়েছিস তো এটা? আগে বল i ডট i কত হয়? ডট প্রোডাক্ট বিটুইন দ্য, 1. এক্স্যাক্টলি, j ডট j, 1 k ডট k একই হবে। 1, আর অপোজিট গুলো i ডট j ইজ ইকুয়াল টু j ডট k ইজ ইকুয়াল টু k ডট i, এটা কত হবে? 0. 0, তাই তো? তাহলে দুটো যদি ভেক্টর দিয়ে দেওয়া হয়, a ইজ ইকুয়াল টু ধর বললো a1 i ক্যাপ a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, আর b ইজ ইকুয়াল টু বললো ধর b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ, ঠিক আছে। তাহলে a ডট b বের করতে পারবো আমি, কত হবে a ডট b? বল, এগুলো সব জানা জিনিস। a ডট b, সরি a ডট b, a ডট b কত হবে? জাস্ট পেয়ার ওয়াইজ ইনটু হয়ে যাবে তো, হ্যাঁ কি না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। তাহলে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, কিন্তু যদি আমাকে a ডট a করতে বলা হয়, কি আসবে? a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার, আর b ডট b করতে বললে কি আসবে? b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, আমরা দুটো ভেক্টরকে কখন পারপেন্ডিকুলার বলবো? যখন বল রে, এগুলো সব 11-এর জিনিস।
a dot beta 0 হয় and a and b are not null vector। ঠিক আছে, ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ তাহলে অদ্রিতা ক্লিয়ার ক্রস প্রোডাক্ট? হ্যাঁ স্যার। এগুলো সব জানা জিনিস। আচ্ছা, এবার আসবো ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্টের পর ক্রস প্রোডাক্ট। আচ্ছা, ডট প্রোডাক্ট কি রিপ্রেজেন্ট করে? ডট প্রোডাক্ট কি রিপ্রেজেন্ট করে? a dot b is equal to কি করি, মডুলাস অফ a মডুলাস অফ b cos theta। what does actually geometrically does mean? হ্যাঁ, dot product measures actually how much one vector points in the direction of the another। সো ধর আমি a টাকে b তে প্রজেক্ট করব, প্রজেকশনটার লেন্থ কত হয়? একটা a ভেক্টর আছে, b এর ওপরে ফেলবো, মানে আমি আছি, আমার ছায়াটা পড়ছে মাটিতে, মাটিতে একটা ভেক্টর, আমি একটা ভেক্টর, ওটা কত হবে? A dot B by mod B dot B cap. হ্যাঁ, সো বেসিক্যালি ওই প্রজেকশনটার ভ্যালু কত হয়? মড এ কস থিটা, হ্যাঁ কি না? প্রজেকশনটার তো একটা লেন্থ আছে। সো বেসিক্যালি ডট প্রোডাক্ট কি করে, দ্যাট হাউ মাচ ওয়ান ভেক্টর পয়েন্টস ইন দি ডিরেকশন অফ দি আদার। তাহলে ডট প্রোডাক্টটার কিছুই না, লেন্থ অফ দি প্রজেকশন ইনটু দি লেন্থ অফ দি আদার ভেক্টর। সো বেসিক্যালি ডট প্রোডাক্টটা বোঝায় যে হাউ স্ট্রংলি টু ভেক্টরস আর অ্যালাইনড। ক্লিয়ার? তাই জন্য দেখবি যখন দুটো ভেক্টর সেম ডিরেকশন মানে থিটাটা কত হবে? সেম জিরো। ডিরেকশন 0, তার মানে cos 0 ইজ ইকুয়াল টু 1। তাহলে a ডট বিটা কি হচ্ছে? মডুলাস অফ a ইন্টু মডুলাস অফ b। হ্যাঁ সেক্ষেত্রে ডট প্রোডাক্টটা ম্যাক্সিমাম। সো দ্য ভেক্টরস পয়েন্ট ইন এক্স্যাক্টলি দ্য সেম ডিরেকশন। আর আমি কি বললাম, ডট প্রোডাক্টটা কি মেজার করে? হাউ স্ট্রংলি টু ভেক্টরস আর অ্যালাইনড, হ্যাঁ কি না জিনিসটা। তাহলে যখন a ডট বি ইজ ইকুয়াল টু মড a ইন্টু মড বি হয়ে যাচ্ছে, ইট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে ভেক্টর পয়েন্ট করছে এক্স্যাক্টলি সেম ডিরেকশনের ওপরে, মানে অ্যালাইনমেন্টটা খুবই স্ট্রং। আর অ্যালাইনমেন্টটা অপোজিট কখন হবে জিনিসটা? একটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি যখন, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, তখন তো পারপেন্ডিকুলারিটি, দ্যাট ওয়ান ভেক্টর হ্যাজ নো কম্পোনেন্ট ইন দি ডিরেকশন অফ দ্য আদার। কিন্তু যখন থিটা ইজ ইকুয়াল টু 180 হয়ে যায়, তখন cos 180 ভ্যালু কত? Minus 1. তখন a ডট বিটা কি হয়ে যায়? মাইনাস অফ মড a ইন্টু মড বি। তাহলে ভেক্টরস পয়েন্টস ইন দ্য অপোজিট ডিরেকশন, হ্যাঁ কি না? হ্যাঁ তাই তো? তোরা হয়তো ফিজিক্সে কিছু কিছু জিনিস পড়েছিলিস, ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি? কি ছিল ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই তো? আমার নিজেরই মনে পড়ছে না, তাই তো? ফোর্স ইন্টু হ্যাঁ ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ ঠিক আছে, একটা বক্সকে তুই সামনের দিকে ঠেলছিস, পজিটিভ ওয়ার্ক, ওটাকে নিজের কাছে টানছিস, নেগেটিভ ওয়ার্ক, আবার তুই সাইড ওয়েজে করছিস, জিরো ওয়ার্ক, ডিসপ্লেসমেন্ট হচ্ছে না কোনো। ডট প্রোডাক্ট ক্যাপচার্স এক্স্যাক্টলি দিস আইডিয়া। প্রজেকশন তো বললাম, তারপরে মেশিন লার্নিং একটা জিনিস আছে সিমিলারিটি বলে, কোসাইন সিমিলারিটি, যে দুটো ওয়ার্ড এমবেডিং কতটা কাছাকাছি সেই ভিত্তি, এই যে চ্যাট জিপিটি কাজ করে পুরোটাই জানিস তো ডট প্রোডাক্টের ভিত্তিতে। এটা কি জানা ছিল যে চ্যাট জিপিটি যে আমাদের ওয়ার্ডগুলো জেনারেট করে, এটার ভেতর, বা ধর দুটো সেন্টেন্স দিয়ে দিল, তার মধ্যে দুটো সেন্টেন্স সেম কিনা এটাও কি করে বিচার করে? এক একটা সেন্টেন্স বা এক একটা ওয়ার্ডকে ভেক্টরে কনভার্ট করা হয়, নিয়ে তার সিমিলারিটি ম্যাচিং করা হয়, যেটাকে বলা হয় কোসাইন সিমিলারিটি। সেইটা করে ওরা বলে যে হ্যাঁ এটা ঠিক কিনা। তুই আমরা যে এত এআই ইউজ করি, ইউজ করিস তো চ্যাট জিপিটি? কিরে, চ্যাট জিপিটি ইউজ করা হয়? হ্যাঁ মাঝে মাঝে করি তো। ওই একটা প্রম্পট দিয়ে একটা সুন্দর ছবি করা যায়, করা যায় তো নাকি?
তো ওগুলো সবই ভেক্টরের খেলা, ভেতরে সব ভেক্টর কাজ করে, ভেতরে সবই ভেক্টর গুলো কাজ করছে, জিনিসটা জেনারেট হচ্ছে, সবই ভেক্টরের খেলা, অর্থোগোনালিটি অনেক কিছু আছে জিনিসটা। ঠিক আছে, চলো এবার তাহলে ক্রস প্রোডাক্টটা ডিফাইন করা যায়। ক্রস প্রোডাক্ট কি? দুটো ভেক্টর এ আর বি, তার ক্রস প্রোডাক্টটা আমি লিখতে পারবো কি, এ ক্রস A cross B. এ কস বি, তাই তো। সো এটা একটা রাইট হ্যান্ড থাম্ব রুল আছে, জানা আছে তো জিনিসটা। এ থেকে বি তে আমি নিলাম যে আমার থাম্বটা যেদিকে পয়েন্ট করলো, যে রেজাল্টিং ভেক্টরটা হলো সি ভেক্টর, দ্যাট ইজ এ ক্রস বি ভেক্টর, সেটা তার ডিরেকশন, হ্যাঁ কি না? বোঝা গেল আমি কোন লটা বললাম? যে সি ভেক্টরটা এ ক্রস বি করে একটা ভেক্টর পেলাম, হ্যাঁ কি না? ওটা তো সি ভেক্টর, ধর আমি লিখ হ্যাঁ বলছি, ওটা তো একটা ডিরেকশন আছে, ডিরেকশনটা কি করে বের করতে হয়? ইট ইজ ডিরেকশন ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ এ অ্যান্ড বি। এ আর বি দুটো ভেক্টর আছে, তাহলে এ ক্রস বিটা তার পারপেন্ডিকুলারটা, এ ভেক্টর বি ভেক্টর, ঠিক আছে, তাহলে এ ক্রস বিটা তার পারপেন্ডিকুলার হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাই তো। আর এ ক্রস বি কে কিরম ভাবে লেখা যায়? mod B sin theta. হুম, এ বি সাইন থিটা, আর একটা তুই এখানে ইউ লিখতে পারিস। ইউটা কি না, ইউনিট ভেক্টর ইন্ডিকেটিং দ্য ডিরেকশন অফ এ ক্রস বি, বিকজ এখানে তো ডিরেকশন বোঝাবে, হ্যাঁ কি না? এ ক্রস বিটা তো একটা স্কেলার ভ্যালু নয়, শুধু মড এ মড বি ইন্টু সাইন থিটা লিখতে দিলে তো স্কেলার ভ্যালু হয়ে যাচ্ছে, ওটা তো একটা ডিরেকশন আছে এ ক্রস বিটার, হ্যাঁ কি না? n cap থাকবে আগে। হ্যাঁ, ওই ইউটাকেই বলছি আমি ইউনিট ভেক্টর বা এন ক্যাপ যেটা বলি, ঠিক আছে। ইট ইজ ইউনিট ভেক্টর ইন্ডিকেটিং দ্য ডিরেকশন অফ এ ক্রস বি। তাহলে যদি এ ইজ ইকুয়াল টু বি হয়ে যায়, তাহলে ব্যাপারটা হয়ে যাবে কি, দুটো ভেক্টর প্যারালাল, ঠিক আছে। আর তাহলে তখন সেক্ষেত্রে সাইন থিটাটা জিরো, সো ই ডিফাইন এ ক্রস বি অ্যাজ জিরো। ক্লিয়ার? আচ্ছা, ক্রস প্রোডাক্টের কিছু কিছু লজ আছে। এটা ইজ ইকুয়াল টু কি, এটা ইজ ইকুয়াল টু এরকম লেখা যাবে? কমিউটেটিভ, সব সময় মনে রাখবে ক্রস প্রোডাক্টের একটা ডিরেকশন আছে, লেখা যাবে কি? না। সামনে একটা, তাহলে নেগেটিভ সাইন থিটা। ভেরি গুড। ডিস্ট্রিবিউটিভ ক্রস প্রোডাক্ট, ডিস্ট্রিবিউটিভ তো ক্রস প্রোডাক্ট, হ্যাঁ ডিস্ট্রিবিউটিভ করে দেখবি, ঠিক আছে। 3 নম্বর ল কি বলছে? এম এ ক্রস বি ইজ ইকুয়াল টু এম এ, এমটা স্কেলার, ঠিক আছে। 4 নম্বর কি, আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, কত হবে? ক্রস কিন্তু এখানে সব কটা 0 জিরো, ভেরি গুড। জিরো। এগুলো সেম ডিরেকশন, তাই তো, মানে প্যারালাল। আর আই ক্রস যেটা কি বললাম, পারপেন্ডিকুলার হয়, 1 হ্যাঁ, হ্যাঁ, এটা এক্স এর ডিরেকশন, এটা ওয়াই এর ডিরেকশন, আই জে, কেটা কোন দিকে হবে? আই ক্রস জে করলে উপরে রে, আর এটাই কি কে ক্যাপ, হ্যাঁ কি না? এক্স ওয়াই জেড, আমি কি বললাম, আই ক্রস জে মানে যখনই ক্রস প্রোডাক্ট নিবি যে ভ্যালুটা আসবে, সেই ভেক্টরটার ডিরেকশন কোনটা হবে? পারপেন্ডিকুলার টু দিস প্লেন, এটা তো একটা প্লেন তো, এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, তাহলে আই ক্রস যেটা কত হবে? কে। কে। সিমিলারলি জে ক্রস কে কত হবে? আই।
আই, কে ক্রস আই কত হবে? জে। ক্লিয়ার? আচ্ছা, সবার ডিটারমিনেন্ট জানা আছে তো? হ্যালো? হ্যাঁ জানা আছে। হলো এটা? এ ক্রস বিটা কত হবে তাহলে? এটা ডিটারমিনিং চিহ্ন কি কি হয়? ফার্স্ট কম্পোনেন্ট গুলো a1 a2 a3 b1 b2 b3। ক্লিয়ার? ডেট ভ্যালুটা আমি নেবো, হ্যাঁ কি না? ঠিক আছে, the magnitude of a cross b is same as the area of parallelogram with the sides a and b। ঠিক আছে, মানে ধরো একটা প্যারালিলোগ্রাম না আঁকা হলো, ঠিক আছে, আর এটা এ এটা বি। ঠিক আছে, এই যে এ ক্রস বি যে ভ্যালুটা পাচ্ছি যেটা হচ্ছে প্যারালিলোগ্রামের এরিয়াটা। ঠিক আছে, যদি এ ক্রস বিটা জিরো হয় আর এ বিটা যদি নাল ভেক্টর না হয়, তাহলে আমি এক কথায় বলতে পারবো কি এ বিটা প্যারালাল, হ্যাঁ কি না? ক্লিয়ার? হ্যালো? যদি এ ক্রস বিটা জিরো হয় আর এ আর বি দুটো নন নাল ভেক্টর হয়, তাহলে আমি এক কথা বলতে পারবো এ ভেক্টর আর বি ভেক্টরটা প্যারালাল, তাই তো? এ ক্রস বি মানে কি মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ, তাই তো? আর এ ক্রস বিটা জিরো, আর এদিকে বলছি আমি কি ভেক্টর দুটো নন নাল, মানে মড এ আর মড বি নট ইকুয়াল টু জিরো, তার মানে সাইন থিটাটা একমাত্র ইকুয়াল টু জিরো। কখন জিরো হয়? যখন থিটা ইজ ইকুয়াল টু জিরো হয়, তাহলে এ আর বি প্যারালাল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, আমি আজকে এত অবধি বলবো, কারণ এর পরের দিন আমি পুরো ট্রিপল প্রোডাক্টে ঢুকবো। আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, তাই আমি ভেক্টরের বেসিক জিনিসপত্রগুলো ঝালিয়ে নিলাম। তো ভালো করে ডিটারমিনেন্ট কি করে করতে হয় প্র্যাকটিস করে আসবে, ভেক্টরের মাল্টিপ্লিকেশন কি সব, এই যে এতগুলো জিনিসপত্র বললাম, বেসিক জিনিসটা ডিরেকশন কি করে চেঞ্জ হচ্ছে, হোয়াট আর দ্য লজ, অ্যাডিটিভ ল, কমিউটেটিভ ল, ডিরেকশন কোসাইন কি, সব কটা জিনিস কিন্তু নখের ডগায় চাই। বিকজ আমি যখন ট্রিপল প্রোডাক্ট করব, জিনিসটা ধর এ ডট বি সি, এ ডট বি ক্রস সি, এ ক্রস বি ক্রস সি, সেখানে অনেক রকম ভাবে ডিটারমিনেন্টের ইউজ হবে। তো ডিটারমিনেন্ট সম্বন্ধে একটু হাতটা যেন স্পিডে চলে তাড়াতাড়ি। ঠিক আছে, তারপরে আমি ট্রিপল লতে ঢুকবো, ট্রিপল লর কিছু কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলোকে প্রুভ করব, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ট্রিপল প্রোডাক্টের অঙ্ক করব। এই পার্টটাতে বেশি আমি অঙ্ক করলাম না, কারণ এটা বিকজ তোদের সিলেবাসে নেই। তোরা চাইলে স্পাইজেলটা খুলে অঙ্ক করতে পারিস এক্সারসাইজ দেখে, বাট অঙ্কটা আমি মেনলি করাবো যেটা হচ্ছে সিলেবাস ভিত্তিক। ফর এক্সাম্পল ট্রিপল প্রোডাক্ট থেকে সিলেবাস আছে, তো ট্রিপল প্রোডাক্ট আমি প্রথমে নেক্সট ডেতে কি হবে জিনিসটা, যে ট্রিপল প্রোডাক্টটা আমি পড়বো, তার থিওরি, ডেফিনেশন, লজ, এভরিথিং, তারপরে সেট অফ 5 থেকে 6টা অঙ্ক। অ্যান্ড মোস্ট প্রবলি অঙ্কগুলো আমি এমনই সিলেক্ট করবো, ডিফারেন্ট টাইপস অফ অঙ্ককে আমি সিলেক্ট করব, যে এই টাইপ অফ অঙ্ক একটা এটা আছে, এই টাইপ অফ অঙ্ক একটা এটা আছে, বিভিন্ন টাইপ অফ অঙ্ক আমি সিলেক্ট করলাম, অঙ্ক সিলেক্ট করে সেগুলো সলিউশন করলাম। আর আমি চেষ্টা করবো যে আমাদের প্রিভিয়াস ইয়ারে যদি আছে সেই কয়েকটা অঙ্ককে যদি নেওয়া, সেটা কি করে সলভ করতে হয়। তো সেইখান থেকে আমার পুরো জিনিসটা অঙ্ক থিওরি দুটো মিলিয়ে হবে, আর বেশি অঙ্ক করবো কারণ তোদেরকে অঙ্কটা প্র্যাকটিস করতে হবে ভালো করে। ঠিক আছে, ক্লিয়ার পুরো ব্যাপারটা? আজকে যতদূর পড়লাম, ভেক্টরের পুরো ইন্ট্রোডাকশন, ভেক্টরে কিভাবে কাজ করে, তার অ্যানালিসিস, হ্যান ত্যান, মানে একদম বেসিক প্রিলিমিনারি যেটা, ঠিক আছে, এগুলো যেন সব মাথায় থাকে। নেক্সট দিনকে আমি আসল যে সিলেবাসটা শুরু হবে ট্রিপল প্রোডাক্ট, ট্রিপল প্রোডাক্ট থেকে আমি পড়ানোটা শুরু করব। তাহলে নেক্সট দিনে আমি কাজ কি করব, নেক্সট ডেতে আমি লিখে রাখি, ট্রিপল প্রোডাক্ট কনসেপ্ট অ্যান্ড প্রবলেমস, একটু ভালো করে করতে হবে। আর একটা কি ছিল,
এটা কনসেপ্ট অ্যান্ড প্রবলেম পুরোটা করাতে আমার ধরছি 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর একটু করতে হবে। আর একটা কি আছে দেখি, ভেক্টর ইকুয়েশন দেখি, পারলে ভেক্টর ইকুয়েশনসও কিছুটা আমি বলবো, ইন্ট্রোডাকশন দিয়ে রাখবো ভেক্টর ইকুয়েশনস গুলো। মেনলি ট্রিপল প্রোডাক্টটাই নেক্সট দিন করাবো। মনে হচ্ছে ভেক্টর ইকুয়েশনস, ঠিক আছে, নেক্সট দিন এটা করাবো। আচ্ছা, আজকে যা যা ক্লাসে পড়ালাম বুঝতে কোনো অসুবিধা হয়েছে বা কোনো ডাউট কোনো কিছু, একদম উইদাউট এনি চাপ আমাকে বলতে পারো। কোনো অসুবিধা আছে? না স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো ভালো করে? হ্যাঁ পু- হ্যাঁ। অদ্রিতা বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিকঠাক পড়াতে পেরেছি আমি? আমি জানি না, আমি তো হ্যাঁ ইউজ, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো ভালো করে? বাড়িতে পড়বে যতটুকু পড়ালাম, কারণ পরের দিন এসে আমাকে অঙ্ক করতে দেবো আমি সবাইকে, ঠিক আছে? তো অঙ্কগুলো করতে হবে। হুম। তো বাড়িতে যতটুকু পড়লাম আজকে পড়বে ভালো করে। স্পাইজেলের বইটা পিডিএফ আছে, গুগলে সার্চ করলেই পেয়ে যাবি। স্পাইজেল ভেক্টর অ্যানালিসিস, জাস্ট সার্চ করবি, পিডিএফ পেয়ে যাবি। ধরে ধরে লাইন বাই লাইন পড়ে তার তো অঙ্কগুলো আছে, একটা একটা করে পারলে সলভ করো, বেশি না হলেও যতটা সম্ভব সলভ করা, বা এক্সাম্পলগুলো সলভ করা একটুখানি, ঠিক আছে? তোদের কাছে কি কোনো বই আছে ইনিশিয়ালি? না, আমাদের স্পাইজেলের একটা পিডিএফ পাঠিয়েছিল এই ভেক্টরের। তো ওই পিডিএফটা পুরো স্পাইজেলের, স্পাইজেলের বইটা একদম স্ট্যান্ডার্ড বই, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বই। ভালো করে পড়ো জিনিসটা। পড়তে পড়তে ভেবো যে ভেক্টরটা সিঁড়িতে কি করে কাজ করে, মানে একটা সবসময় একটা পজিশন পয়েন্ট, আচ্ছা এখান থেকে এই হচ্ছে, এখান থেকে এই হচ্ছে, তাহলে ভেক্টর অ্যাডিশন মানে এটা হচ্ছে, ঠিক আছে? ভেক্টর সাবট্রাকশন মানে এটা হচ্ছে জিনিসটা। পুরো ভেক্টর অ্যালজেব্রা গুলোকে ভিজুয়ালাইজ করে করে পড়ার চেষ্টা করো। আর ফর রেফারেন্স আর একটা আমি বলতে পারি, খান একাডেমি বলে একটি চ্যানেল আছে যেখানে খুব সুন্দর করে ভেক্টর অ্যানালাইসিস একটু পড়িয়েছিল, খুব বেসিক লেভেলে, বাট কয়েকটা খুব সুন্দর জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন দেওয়া আছে। তো ওই চ্যানেলটা মাঝে মাঝে একটু ইউটিউবে ঘাঁটতে পারিস, দেখতে পারিস, মানে আমি নিজে বোঝার খাতিরে আমি নিজে দেখতাম, ঠিক আছে? ক্লিয়ার ব্যাপারটা পুরো? ভালো লাগলে ক্লাসটা বন্ধু বান্ধবদের বলো যে একটা দাদা পড়ায়, ঠিক আছে? আমাকে স্যার না বললেও হবে, আমাকে দাদা বললেও কোনো প্রবলেম নেই জিনিসটা। তোর থেকে খুব বয়সে বড় নয় আমি। তো বলিস লোকজনকে যে পড়তে চাইলে অঙ্ক করা হবে ভালো মন্দ, এনজয় করা হবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এক্সামের যে প্রিভিয়াস ইয়ারগুলো আছে প্রিভিয়াস ইয়ারের প্রবলেমগুলো সলভ করা। বিকজ পরীক্ষার লাস্টে যখন পরীক্ষা দিয়ে যাবি, লাস্টে গিয়ে ওই সব প্রিভিয়াস ইয়ার প্রবলেমে বেশি বেশি করে করতে হবে তোদেরকে, ঠিক আছে? তখন পরীক্ষায় ভালো নম্বর পেতে হবে, কিন্তু ইনিশিয়ালি সাবজেক্টটা বাবা ভালো করে বোঝ। পরীক্ষার সময় পড়াটা যখন হবে তখন ভালো করেই সব প্রিভিয়াস ইয়ার ভিত্তিক জিনিসপত্র করা যাবে, ঠিক আছে? কেমন? ক্লিয়ার? চলো তাহলে এখানেই আমি শেষ করছি, পরে আর ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে? অনিশ, হ্যালো, অনিশ আছে না নেই? হুম, হ্যাঁ গো, আছি আছি। তুই কোথায় বাইরে? হ্যাঁ হ্যাঁ, আসলে একটু বাইরে আছি তো, ওই জন্য শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুই ওদের পরের যদি ডিফারেন্সিয়ালের ক্লাস মানে ক্যালকুলাসের ক্লাসটা যদি তুই নিস, তুই ওদেরকে তাহলে এক্সপ্লেন করে দিস, ঠিক আছে? চলো হ্যাঁ টাটা, হ্যাঁ, তাহলে ওগুলো এখানেই আমি, পরে ক্লাসে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানেই আমি শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।